আর দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে গণতন্ত্র এবং কমিউনিজম। তো এই দুটো আদর্শের মধ্যে আপনার কাছে কি কখনো এরকম মনে হয় না যে কিছু, কিছু ক্ষেত্রে জনগণের যে সাইকোলজি বা চিন্তাভাবনাগুলোর উপর ভিত্তি করে কমিউনিজম অত্যন্ত মানে অনেক সময় অত্যন্ত প্রয়োজনীয় একটা রাষ্ট্র ব্যবস্থা হয়ে যায়? না ভাই, যেমন চীন। কমিউনিজম প্রয়োজনীয় বা রাষ্ট্র ব্যবস্থা হয় না। চীনে কোনো কমিউনিজম বলতে কিছু নাই। আ চীনে পুঁজিবাদী চলতেছে। পুঁজিবাদী পুঁজিবাদী শাসন ব্যবস্থা এটা। আর ২ নম্বর বিষয় হচ্ছে গণতন্ত্রের থেকে বেটার কোনো পদ্ধতি আমাদের কাছে এই মুহূর্তে নাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই গণতন্ত্রের বিকল্প আমাদের কাছে আপাতত মানে এর থেকে বেটার কোনো পদ্ধতি নাই, এটা ঠিকই। কিন্তু দেখেন যে দেশের জনগণ এক ধরনের মানে ভাববাদী বিশ্বে বসবাস করে। দেখেন ভারত, বাংলাদেশ এই অঞ্চলের মানুষ বা পাকিস্তান তারা ভাববাদী বিশ্বে বসবাস করে। কিন্তু চীনের মানুষেরা কিন্তু তারা যেকোনোভাবে কমিউনিজম প্রতিষ্ঠা করে তারা বাস্তববাদী হয়েছে। এইজন্য চীন আজ কিন্তু পৃথিবীর ২য় মানে ৪৭ বছরের মধ্যে পৃথিবীর ২য় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। আর চীনের শহরগুলো আমেরিকার যেকোনো শহরের প্রত্যেকটা শহরের থেকে চীনের শহরগুলো অত্যন্ত এগিয়ে। সে পরিকল্পনা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, স্মার্ট মানে নিরাপত্তা বলেন সবকিছুতেই এগিয়ে। এই বিষয়ে আমি গবেষণা করে দেখলাম। তা এই ১৪০ কোটির জনসংখ্যা নিয়ে চীন যে পরিমাণে অ্যা অর্থনৈতিকভাবে এবং অন্যান্য সকল ক্ষেত্রে এগিয়েছে, আপনি দেখেন তো গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভারত আজ কোন পর্যায়ে? কারণ তো এই অঞ্চলের মানুষের যে সাইকোলজি তারা ভাববাদী বিশ্বে বসবাস করে। আর চীনের মানুষেরা বাস্তবিক এবং যুক্তি ও বিজ্ঞানের আলোকে বসবাস করে। তাহলে তারা কমিউনিজম প্রতিষ্ঠা করে তো তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতাকে তারা প্রতিষ্ঠা করতে পেরেছে বলেই তারা এই দরিদ্রতা থেকে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তারা উন্নতি করতেছে। তাই না না? ভাই, এটা আমার মনে হয় না। অনেক দেশই কমিউনিজম প্রতিষ্ঠা করতে গিয়ে পুরা ম্যাসাকার করে ফেলছে। ফারাজ ভাই, হ্যাঁ, আপনি সেটা কি অবশ্যই। ওনার সাথে কথা বলবেন? আমার ছেলের বন্ধু-বান্ধবরা আসছে। ওরা একটু হইচই করতেছে। ফারাজ ভাই, আপনি কি আছেন? জি, শিওর আসিফ ভাই। আমার বাপের লোক এতক্ষণ হাতে ব্যথা থাকতো। এনিহাউ ঠিক আছে আসিফ ভাই, হইচই একটু আপনি হইচই ইয়ে করুক। করেন, আমি আমি কথা একটু বলতেছি। ঘুরে আসি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শিওর, শিওর। হ্যাঁ, দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু ইয়ে করি। হ্যাঁ ভাই বলেন। ফারাবি সাহেব বলেন। হ্যালো? দেশের যে আনমিউট করেন ভাইয়া। দেশের সার্বিক জনগণের যে মেন্টালিটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইউরোপে যে রেনেসাঁর বিপ্লব ঘটেছে তার মাধ্যমে যুক্তির বিকাশ ঘটেছে। কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু ঘটেনি। সেই কারণে গণতন্ত্র এইসব অঞ্চলে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কখনোই সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। কারণ তারা ভাববাদী বিশ্বে বসবাস করে, কল্পনার জগতে। তারা পৃথিবীকে মনে করে যে বৃথা। তাহলে এখানে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যতক্ষণ না তাদের মধ্যে যুক্তি এবং আচ্ছা, বিজ্ঞানের আপনি কি বিকাশ ঘটছে, তাই না? আপনি কি গণতন্ত্রের সাথে এটার কনফ্লিক্টটা কোথায়? গণতন্ত্রের সাথে ধরেন কেউ অনেক মানুষ বা বেশিরভাগ মানুষ যদি ভাববাদী হয়, এখানে সমস্যাটা কোথায়? মানে কি ধরনের লতে আপনি সমস্যা দেখতেছেন আরকি? হ্যাঁ, এখানে সমস্যাটা হচ্ছে গিয়ে আপনি যখন তারা ভাববাদী জগতে বসবাস করে, কিন্তু আপনি যখন ওকে। একটা বৈজ্ঞানিক হ্যাঁ, আপনি যখন একটা বৈজ্ঞানিক আ সত্য তার সামনে আনবেন, সে ওই ভাববাদী জগতে যেহেতু বসবাস করে, সে ওটাকে গ্রহণ করবে না। কারণ সে ধর্ম দ্বারা বা অন্য মতাদর্শ দ্বারা সে কিন্তু ভাবের জগতে আছে, সে কিন্তু বাস্তব জগতে নাই। কিন্তু ধরেন ভাববাদী একটা সমাজের মধ্যে যদি আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, সেখানে তো এমন জিনিসটা গণতন্ত্র তো এমন কিছু afford করতেছে না যে আপনি তাকে ধীরে, ধীরে ভাববাদ থেকে বের হয়ে আনতে পারবেন না, বের করে আনতে পারবেন না। সেটা আপনি বের করে আনবেন। অবশ্যই পারবেন। জি। সেটা আমি বলছি না। কিন্তু সেজন্য তো আপনাকে সেই জনসংখ্যাকে কন্ট্রোল আপনাকে করতে হবে। কারণ আপনি কি করে কন্ট্রোল করবেন? আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন। না, আপনার কাছে ২ টা বাংলাদেশের প্রসেস আছে, বুঝতে পারছি। আপনার পয়েন্টটা বুঝতে হ্যাঁ, পারছি। আপনার কাছে ২ টা ওয়ে আছে। এক হচ্ছে আপনি হচ্ছে ব্যবহার করবেন, আপনি মিলিটারি ফোর্স ব্যবহার করবেন। মিলিটারি ফোর্স ব্যবহার করে আপনি আপনার দেশের জনগণকে লাইনে রাখবেন। এই একটা প্রসিডিউর আছে আপনার কাছে। আরেকটা হ্যাঁ, প্রসিডিউর হচ্ছে যে দেশের মানুষকে হ্যাঁ, আপনি বলেন। আ দেশের মানুষকে আপনি ধীরে, ধীরে ধীরে, ধীরে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, বাক স্বাধীনতার মাধ্যমে ধীরে, ধীরে দেশের মানুষের মধ্যে একটা চেঞ্জেস আনবেন। এই আলাদা একটা প্রসেস আছে। ২ প্রসেস জি, জি। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আপনি যদি আর্মি দ্বারা কোন একটা দেশের মানুষকে পরিবর্তন করবেন, এটা যদি আপনার মনে মনে হয়, আই ডোন্ট থিংক এটা সব জায়গায় ভালো ইয়ে হবে এবং সব জায়গায় ভালোভাবে কাজ করবে। এবং বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে মানুষ তার ডিসিশন আ তার নিজের ইচ্ছামত চেঞ্জ করতে পারল না। নিজের ইচ্ছামত তার ডিসিশনটা মেক করতে পারল না। মানুষের জীবনের যে একটা বড় পর্যায়ে একটা বড় স্ট্যান্ড, যেটা বড় দরকারি বিষয়, যেটা সেটা হচ্ছে স্বাধীনতা তার। তার স্বাধীনতা আল্টিমেটলি আপনি হরণ করতেছেন এবং ফরাজ সরকার ভাই যেভাবে এখানে একটা বলছে বিষয় মনে সেভাবে তার। রাখতে হবে।
এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে পেট ঠান্ডা তো ভাই দুনিয়া ঠান্ডা। আপনি আর সৌদি আরব তাইলে বা আপনি কুয়েতের যদি দিকে এই তাকান। প্রসিডিউর বিশ্বাস করেন, তাহলে ধরেন আপনাকে যদি সুযোগ দেওয়া হয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, তাহলে আপনি কোন দেশে যাওয়ার চেষ্টা করবেন? আপনি কি ইউএসএ যাওয়ার চেষ্টা করবেন না চায়না যাওয়ার চেষ্টা করবেন যদি আপনাকে সুযোগ দেওয়া হয়? হ্যাঁ, আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমি চেষ্টা করব, হুম। মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি চায়না যাব। কারণ কি জানেন? কারণ সেখানে তারা একটা নিরাপদ, উন্নত, একটা সমৃদ্ধ রাষ্ট্রে তারা পরিণত হয়েছে এবং সেখানে আচ্ছা, শ্রমের তাহলে মানে হচ্ছে আপনার হ্যাঁ, কাছে ইয়েটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, আপনার কাছে হ্যাঁ, স্বাধীনতাটা আমি অ্যাকচুয়ালি ম্যাটার ইউরোপেও করে যাব। না। হ্যাঁ, আমি ইউরোপেও যাব। আমি গণতান্ত্রিক দেশেও যাব এবং আমি এই যেখানে আমি নিয়ন্ত্রণ তো করা চুজ হচ্ছে। ভাই হ্যাঁ, ব্যাকলের মতো কথা বলেন, আমি আপনাকে চুজ করতে বলতেছি বিটুইন ডেমোক্রেসি আর হচ্ছে কি আপনার কমিউনিজম। যখন আপনি চুজ করবেন, আপনি যদি কমিউনিজম চুজ করেন ওভার ডেমোক্রেসি, কারণ ডেমোক্রেসি যে জিনিসটা নিয়ে আসবে সেটা হচ্ছে আপনার ভায়োলেন্স, যে ডেমোক্রেসি যে জিনিসটা নিয়ে আসবে সেটা হচ্ছে কেওস। ডেমোক্রেসিতে আপনার কেওস হুম, জিনিসটা থাকবে, ইসা থেকে কমিউনিস্টিক একটা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ইয়ে থেকে, ফ্যাসিস্ট ইসের মধ্যে সমাজ ব্যবস্থা থেকে ডেমোক্রেসিতে কেওস একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, এটা এই জিনিসটা হবে। না, আপনি যদি মনে করেন যে আপনার কাছে স্বাধীনতা বড় না, আপনার কাছে বড় জিনিসটা হচ্ছে আম, আপনার কাছে বড় জিনিসটা হচ্ছে যে মানুষ লাইনে থাকবে, আপনার জীবনের নিরাপত্তা বা পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা যেটা বললেন, সেটা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, ফাইন। বাট ডেমোক্রেসি কিন্তু আপনাকে কোনোভাবে ইয়ে করতে, বা ডেমোক্রেসি কিন্তু কোনোভাবে আপনার এই জিনিসটা কেড়ে নিবে না যদি আপনি প্রপার ডেমোক্রেসি ব্যবহার করেন আর কি। যে ডেমোক্রেসির মানে এইটা বলতেছে না যে এক গাদা মানুষ যা বুয়া 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 করতে করতে আপনাকে আগুন লাগিয়ে দিবে, এবং যেহেতু এক গাদা মানুষ আপনার সাথে একমত, মানে এক গাদা মানুষ একমত যে আপনাকে আগুন লাগা দেওয়াটা সঠিক কাজ, এই জন্য আপনাকে আগুন লাগা দেওয়াটা সঠিক কাজ, এটার কথা বলতেছেন আমি। আপনি হ্যাঁ, যদি অবশ্যই। মব কন্ট্রোল করেন, আপনি যদি সমাজের সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন, ডেমোক্রেসিতে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনার প্রথমত ফ্রিডম, দ্বিতীয়ত হচ্ছে আপনার যে পেট ঠান্ডা দুনিয়া ঠান্ডা, এটা তো আপনার ডেমোক্রেসি ছিনায় নেয় না। ডেমোক্রেসি তো আপনারা কখনো বলে না যে আপনার না খায় থাকতে হবে, এটাও তো ডেমোক্রেসি বলে না। তো ফারাজ আপনার ভাই, কাছে যদি এটা ইম্পর্টেন্ট না হয়, আপনার কাছে যদি ডেমোক্রেসির স্বাধীনতা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ডেমোক্রেসির দুর্বলতাও আছে। আবার ডেমোক্রেসির সুফলও আছে। দুটোই আছে। প্রত্যেকটা জিনিসের সুফল এবং কুফল আছে। ডেমোক্রেসির কিছু দুর্বলতা হচ্ছে গিয়ে এখানে এই যে পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, এখানে যারা ধনী তারা শুধু ধনীই হচ্ছে। গরিব মানুষেরা কিন্তু তারা ভাইয়া, গরিবই রয়ে যাচ্ছে। ভাইয়া, চায়নার মধ্যে কি সবাই সাইমultaneously হচ্ছে নাকি, ধনী হচ্ছে নাকি ভাইয়া? হুম, সেটা চায়নার অবশ্যই মধ্যে আছে। কি আপনার চায়নার মধ্যে কি আপনার ক্যাপিটালিজম নাই ভাইয়া? হ্যাঁ, অবশ্যই আছে। হুম? সেখানেও পুঁজিবাদ। চায়নার মধ্যে কি ক্যাপিটালিজম চায়নার ছাড়া মধ্যে কি মুক্ত চায়নার মধ্যে কি মুক্ত বাজার। বাচ্চাদেরকে হ্যাঁ, ইয়ে করা হয় না? বা চায়নাদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওয়ার্ক ফোর্সে ঢুকায় তাদের জীবন নষ্ট করা হয় না? হুম? হ্যাঁ, চিপ লেবারের মানুষের জীবন দ্বারা ধুকে ধুকে শেষ করা হয় না চায়নার মধ্যে? হ্যাঁ, এরকমও আপনার কিছু এই যে সমস্যা অবশ্যই আছে। কমিউনিজমের যে বিষয়গুলা, যে ওই ফ্যান্টাসি গুলা বাই বুক ঠিক থাকে, কিন্তু ওই ফ্যান্টাসি গুলা সামনে এসে কোনোভাবেই কাজ করে না। আপনি যদি এটা এই যে অবশ্যই ঠিকই। ক্যাপিটালিজমের ইয়ে করতে চান, ও ক্যাপিটালিজমের, হ্যাঁ অফকোর্স ক্যাপিটালিজমের খারাপ জিনিস আছে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এটার জন্য যদি আপনি কোনো ইউরোপিয়ান সমাজ ব্যবস্থা নিয়ে আসেন যেটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, তাহলে তো এটা ইয়ে না, এটা তো মানে ওয়ার্কেবল কোনো কিছু না, এটা তো বাস্তবিক কোনো কিছু না। হ্যাঁ, অবশ্যই। এবার আমি শেষ করি। হ্যাঁ, মানে সেটা হচ্ছে কি যে আমি ব্যক্তিগতভাবে আমি গণতন্ত্রের থেকে ভালো কোনো সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা আমার কাছে নাই। আমি দেখি না গণতন্ত্রের থেকে। কিন্তু যে আপনাকে আমাদেরকে এটাও বুঝতে হবে যে এমন একটা সব সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এই যে এখন যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা এ হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মুসলিম সংখ্যাগরিষ্ঠের কথাই বলি, সেখানে আপনি জীবনেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এখন আপনি যদি সেখানে, মানে আমি এখানে করতে বলছি না। কেন ধরুন কেন যে পারবো না? শেখ মুজিবুর রহমান, কেন পারবো না? মানে যদি সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় কন্ট্রাডিকশন এবং দেখান তাকে যে যদি যে একটা কন্ট্রাডিকশন দেখা যায় এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কিসের ডেমোক্রেসির কোনটার সাথে কন্ট্রাডিক্ট করে, কিসের সাথে কন্ট্রাডিক্ট করে? কন্ট্রাডিক্ট করে না, কিন্তু তারা তো এই ডেমোক্রেসিকেই সমর্থন করে না। তারা তো এটাকে কুফরি মনে করে। তাহলে সেটা আপনি তাদের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা ভাই, করবেন? মুসলিম হইলে যে একজন ব্যক্তি মুসলিম হইলে যে ডেমোক্রেসিকে কুফরি মনে করবে, জিনিসটা তো এরকম না। আপনি তো হ্যাঁ, সেটাও ঠিক। আহ, মুসলিমের একটা ইয়ে মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যে সংজ্ঞা সেটা নিচ্ছেন আর কি। মানুষ তো ধরেন ইসলাম সম্পর্কে দুই একটা জিনিসও জানে না, তারাও তো নিজেদেরকে মুসলিম বলে মানে ইয়ে করে, আইডেন্টিফাই করে, এবং তারা ইয়াকে তারা তো ইসেকে গণতন্ত্রকে কুফরি মনে করে না, বা এই গণতন্ত্রের সাথে, সমাজ ব্যবস্থার সাথে তারা ইয়াকে আপনার ধর্মকে মিলাইতে যায় না, রাজনীতির সাথে ধর্মকে মিলাতে যায় না, এরকম তো অনেক জনসংখ্যা আছে। আপনার সেটা যে অবশ্যই কনসার্নটা, আমি লিবারেল মানুষ কনসার্নটা আছে। বুঝতে পারছি, এই কনসার্নটা সত্য, কনসার্নটা যে একেবারে খারাপ কনসার্ন সে এরকম না। আম, আপনি যখন
যারা গণতন্ত্রকে আপহোল্ড করে না তাদেরকে যখন আপনি সুযোগ সুবিধা দিবেন, তারা কি করবে? তারা আম, আম, তারা একটা বড় ধরনের কেওস তৈরি করবে এবং আহ, তারা অন্যের অধিকার, যারা মুসলিমরা তাদের অধিকার হরণ করার চেষ্টা করবে। মব ভায়োলেন্স থেকে শুরু করে আরো অনেক কিছু করতে এবং ডেমোক্রেসির এগেনস্টের কথা বলবে, এটাও সত্য। তারা শরিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এটাও সত্য। বাট যে জিনিসটা করা উচিত, এটার যে সলিউশনটা, আমার মনে হয় না যে মানুষের গাড় ধরে লাইনে রাখা ইজ এ প্রপার সলিউশন। ডেমোক্রেসি, অটোক্রেসি, কমিউনিজম, ফ্যাসিজম, এগুলো কোনো সলিউশন আমার কাছে মনে হয়। প্রপার সলিউশন হচ্ছে যেখানে প্রবলেম সেখানে সলিউশন করা। প্রবলেমটা হচ্ছে ইসলামে। ইসলাম মানুষকে সভ্য হওয়া থেকে বিরত রাখতেছে। দেন সলিউশন করতে হবে বা অ্যাটাকটা করতে হবে আপনার ইসলামের মধ্যে। আপনার যদি ইসলামের ক্রিটিসিজমটা ওপেন করেন, ইসলামের ক্রিটিসিজমটা যদি পাবলিক করেন, ইসলামের যারা ক্রিটিসাইজ করবে তাদেরকে হার্ন ডাউন করা থেকে যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন, এবং ইসলামের ক্রিটিসিজম যদি আপনি পাবলিক করে দেন, দেন এই ধর্মীয় উগ্রতা, আমি বলবো না যে একবারে শেষ হয়ে যাবে, বাট এটা অনেকখানি কন্ট্রোলে চলে আসবে। বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ, যখন একটা মুমিন বান্দা দেখবে যে সে ওই কনফিডেন্সটা যখন পাবে না যে আমি এরে কোপ দিয়া আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, আমি 10টা গুলি পাশের মধ্যে খাই আমি মরে যাবো, আর মরার পর সরাসরি ল্যান্ড করবো হচ্ছে উরের উপরে, যখন তার এই মানে এই ব্লাইন্ড ফেইথের উপরে, এই ইমানের উপরে, এই কি বলে আকিদার উপরে যখন তার আঘাতটা আসবে, এই আকিদার উপর যখন সে 100% কনভিন্স হতে পারবে না, তখন সে হচ্ছে এই কাজটা করতে তত বেশি আগ্রহ পাবে না। ফর এক্সাম্পল, যখন বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে কেউ হচ্ছে আপনার জাতির নেতা, মানে মানে একেবারে পূজনীয় ক্যারেক্টার মনে করবে, তখন সে খুব সহজেই বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে পারবে। বা যখনই বঙ্গবন্ধুর সমালোচনাটাও আপনি পাবলিক করবেন, পূজনীয় ক্যারেক্টার থেকে তাকে যখন আলাদা করে নিয়ে আসবেন, তখন তার জন্য কেউ জীবন দিতে এরকম প্রস্তুত হবে না। কেউ না হলেও অনেক মানুষ এই তো প্রস্তুত হবে না। জিনিসটা একেবারে যে মোহাম্মদের সাথে, মোহাম্মদের যখন আপনি পূজনীয় ক্যারেক্টার বা কোনো ধরনের ফ্ল নাই, ফ্ললেস ক্যারেক্টার হিসেবে যখন ফ্ললেস ক্যারেক্টার বা অ্যাকচুয়ালি সার্টিফাইড নবী, এই ধরনের ক্যারেক্টার থেকে যখন আলাদা করে নিয়ে আসবেন, তখন তার জন্য আল্লাহু আকবার বলে ফুটে যাওয়া এই টাইপের লোকজনের সংখ্যাটা কমে যাবে আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ, একদম খাঁটি কথা বলেছেন আপনি। তবে আমি আপনার কাছে আরেকটা বিষয় জানবো, ফরাজ ভাই। সেটা হচ্ছে আজকে কি, থাকুক ভাই, একটু মুভ অন করি আজকে। বেশি ইয়ে না কন্টিনিউ না করি, আচ্ছা অন্য ভাই, একদিন একটা যুক্ত প্রশ্ন, হন পারবি একটা ভাই। একটা একটা ছোট একটা প্রশ্ন ভাই। আচ্ছা ঠিক আছে, বল। হ্যাঁ, সেটা হচ্ছে আমি আসলে, আমি কিন্তু গণতন্ত্রের থেকে ভালো কোন সরকার ব্যবস্থা আমার আমার পক্ষে আমি দেখি না। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করব যে চীন এক সন্তান নীতি বাস্তবায়ন করে ১ম এ ১ নম্বর ছিল জনসংখ্যায়। এখন চীন ২য় অবস্থানে, ভারত ১ চলে গেছে। এরপরে আমরা আসি চীনের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে বা প্রযুক্তিগত উৎকর্ষ হয়েছে, উন্নতি ঘটেছে। সব দিক দিয়ে তারা যেভাবে এগিয়ে গেছে। আচ্ছা, চীন যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতো, ভারতের মতন, ওই যে ভারত তো এখন মানে একদম দরিদ্র একটা দেশ বলা যায়। তাহলে কি চীন আজকের পর্যায়ে থাকতে পারতো কিনা? আপনার কি মনে হয়? আমি আমি ভাই আল্লাহ বিল্লাহ না বলতে পারবো না যে চীন যদি গণতন্ত্র থাকতো চীনে ইয়ে হয়তো হয়তো কিনা, বা এর থেকে বেশি কেওটিক হয়তো কিনা। হ্যাঁ, এর থেকে বেশি কেওটিক হয়তো, ট্রু। না, এই যে বিশাল চীনের কি জনসংখ্যা, এর থেকে এই যে বিশাল জনসংখ্যাকে তারা জনসম্পদে রূপান্তর করেছে, যেটা ভারতের থেকে আপনি আপনি মানে জনসম্পদ গুণ, ফর হুম? শত শত গুণ আপনি বেশি বলতে জন পারেন জনসম্পদ তাদের উন্নতি করেছে। জনসম্পদ ফর জনসম্পদ কার জন্য জনসম্পদ? দেশের জন্য তারা কারিগরি শিক্ষা দেশের জন্য। নিশ্চিত একটা করেছে। একটা মানুষকে দেশের জন্য সম্পদ হইতে হবে কেন? আহ, দেশের প্রত্যেকটা মানুষ যখন নিজের অবস্থান থেকে ভালো হবে, নিজে প্রতিষ্ঠিত হবে, দেশের জন্য পরিবারের জন্য দায় নেবে, তো সম্পদ, দেশ তো ফর এইভাবে এগিয়ে এক্সাম্পল, যাবে। দেশের জন্য তার যে তখনই সে একটা সম্পদ, সম্পদে আপনি কি পরিণত হবে। সম্পদের, আরে বাল কথা শোনা নাকি? দেশের জন্য যে সম্পদটা সাউন্ডস লাইক আপনি এমন যে দেশের যে অর্থনীতিতে একটা উম, ভূমিকা রাখার মতো, বড় ধরনের একটা একটা ভালো ভূমিকা রাখার মতো, বা ছোট ছোট বড় একটা ভূমিকা রাখার মতো একটা লোক। এখন আপনি মানুষ হিসেবে জন্মাইছেন এজ আ ফ্রি সিটিজেন অফ আ ফ্রি কান্ট্রি। আপনি একটা স্বাধীন মানুষের জন্মায় আপনার একটা দেশের অর্থনীতির চাকা হইতে হবে, একটা দেশের অর্থনীতির চাকা হইতে হবে কেন আপনাকে? কি জিনিসটা আপনার বাধ্য করে যে আপনি বাংলাদেশে জন্মাইলেন? বাংলাদেশের কোন জিনিসটা মোরালি বাধ্য করে আপনাকে যে আপনাকে বাংলাদেশের কোন একটা আম, বাংলাদেশের অর্থনীতির চাকার কোন একটা কিছু হইতে হবে আপনাকে? বাধ্য হইতে হবে কেন আপনাকে? হ্যাঁ, এটা একটা খুব আপনি মানে আপনার জটিল দেশের একটা প্রশ্ন। টুল হইতে যাবেন কি জন্য? আপনি আপনার এটা দেশের একটা একটা টুল হইতে যাবেন কি জন্য? আপনি আপনার দেশেরও তো টুল হইতেছে না। দেশ তো কোনো একটা বিং না যে বিংটা আপনার টুল হয়ে দেশের আলটিমেটলি কোনো সুবিধা হইতেছে। আপনি আলটিমেটলি টুল হইতেছেন কোনো কর্পোরেশনের। আপনি আলটিমেটলি টুল হইতেছেন কোনো একটা আম, আহ, কোনো একটা আম, কি বলে এটাকে, রাজনীতিবিদের।
আপনি আপনার মতো সম্পদ হচ্ছেন না। আপনি তো আপনার ডিসিশন নিচ্ছেন না। আপনি একটা কর্পোরেশনে যাচ্ছেন কাজের জন্য। ওই কর্পোরেশন আপনার পুরা সময়, পুরা মেধা, পুরা লাইফস্টাইলে চুষে নিতেছে। আপনার ২০-৩০ বছর চুষে নিবে, চুষে নিয়ে আল্টিমেটলি ফেলাই দিতেছে। যদি আপনি ওইভাবে জাজ করতে চান, আপনার হইতে হবে কেন একটা দেশের জন্য সম্পদ? এটাও একটা খুবই চিন্তার প্রশ্ন যে আসলেও তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস্তবতার নিরিখে মানে টিকে থাকতে গেলে তো ভাই এখন কিছু তো একটা করতে হবে, তাই না? সংসার চালাতে হবে, পরিবার চালাতে আচ্ছা হবে। ঠিক আছে। থ্যাংক ইউ ফারাবি আচ্ছা, ভাই। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য জি ভাই। ধন্যবাদ। আমরা তাহলে একটু মুভ অন করি। টেক কেয়ার ভাই। দেশের সম্পদ আমার। ছাত্রলীগের সভাপতি আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো। ছাত্রলীগের সভাপতি আপনাকে শোনা যাচ্ছে বলুন। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে বলুন। আলাদা আমি একটু ব্যস্ত আছি, একটু পরে যুক্ত হই। শিওর। সত্যের পথে আপনাকে যুক্ত করা হচ্ছে। আনমিউট করে বলুন। হ্যাঁ, দাদা আমার শুভেচ্ছা নিবেন। আশা করি আপনি ভালোই আছেন। তো জি, দাদা আমাকে বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলুন। আসলে দাদা ওই একটু আগে যে উনি বলে গেলেন, ভাইজান যে বলে গেলেন এই সম্পদের চীনের ব্যাপারে বলে গেলেন। ওইখানে যে ওই যে এক সন্তান নীতি, এটা কি এখানে সরকারি মানে আইন এখানে? আর চীনের কথা বলতেছে। চীনের সরকার মাঝে মাঝে এই ধরনের ফাতরা আইন করছে, মানে একাধিকবার এই ধরনের ফাতরা আইন করছে যে এক সন্তানের বেশি নেওয়া যাবে না, ২ সন্তানের বেশি নেওয়া যাবে না, আবার ১ সন্তানের বেশি নেওয়া যাবে না। এরকম ফাতরা আইন চীনের মধ্যে থাকে। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। আসলে আমি তো জানতাম না। হ্যাঁ, আমি তো তেমন প্রশ্ন করব না। আমি ব্যাক স্টেজ থেকে শুনছিলাম। তো আমি আসলে শুনতে থাকি দাদা।